প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত আলোচক হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মুর্তজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক। লন্ডন পৌঁছে ক্লিনিকে খালেদা জিয়া, ৭.৫ বছর পর মা ছেলের আবেগঘন আলিঙ্গন। গ্যাসের নতুন কূপ অনুসন্ধান সহ একনেকে 10 প্রকল্প অনুমোদন। সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনেরও প্রস্তুতি চলছে, প্রধান উপদেষ্টা। মানবজমিন। বদলে যাচ্ছে ঢাকার অপরাধ জগৎ। লন্ডন ক্লিনিকে চিকিৎসা শুরু খালেদা জিয়ার। বাড়তি ভ্যাট ট্যাক্সে বাড়বে জনদুর্ভোগ। হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সড়ক অবরোধ, দুর্ভোগ। সমকাল। মাঠের অভিজ্ঞতা না থাকলেও হতে পারবেন ডিসি, শিথিল হচ্ছে শর্ত। বিএনপির বিপরীতে বাকিরা, স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন। আমার দেশ। আবেগঘন পুনর্মিলন, খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি। গুমে সুপিরিয়র কমান্ড শেখ হাসিনা, 450 জন হয়তো আর ফিরবে না। আমাদের সময়। লক্ষ্য ঢাকা ও বেইজিং এর সম্পর্ক জোরদার। চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। আবার সয়াবিন তেলের দাম বৃদ্ধির পাঁয়তারা। আজকের পত্রিকা। এস আলমের 2 ছেলে সহ মামলা 54 জনের নামে। ইসলামী ব্যাংকের 1000 কোটি টাকা আত্মসাৎ। অবৈধ আবাসন প্রকল্প বন্ধ হচ্ছে, কঠোর অবস্থানে সরকার। মোটরসাইকেল ফ্রিজ ও এসি শিল্পে বাড়ল কর। কালবেলা। বৈধতার প্রশ্ন মাথায় নিয়ে চলছে মোবাইল কোর্ট, আইনের সংস্কার দাবি। গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক। দেশ রূপান্তর। এপ্রিলের আগে বই পাচ্ছে না সবাই। 72 বছর বয়সী মুক্তিযোদ্ধা গ্রেপ্তার, এজাহারে বয়স 32। সময়ের আলো। অদক্ষতায় পড়ে আছে স্বাস্থ্য খাতের টাকা। বিদেশে চিকিৎসায় প্রতি বছর বাইরে চলে যাচ্ছে প্রায় 48,000 কোটি টাকা। খবরের কাগজ। ওপারে যুদ্ধ, এপারে মাদকের মেলা। বাংলাদেশ মায়ানমার সীমান্ত। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা, মূল্যস্ফীতির চাপে নিম্নবিত্ত মধ্যবিত্ত। দৈনিক ইনকিলাব। দুর্নীতি ও গণহত্যা মামলা, নির্বিঘ্নে পালাচ্ছে আসামিরা। পিলখানা হত্যাকাণ্ড, 24 ঘন্টার মধ্যে বন্দি বিডিআর সদস্যদের মুক্তির আলটিমেটাম। দৈনিক দিনকাল। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা সমর্থন ইআইবির। আলোকিত বাংলাদেশ। চালের দামে ক্ষুব্ধ মানুষ। দৈনিক করতোয়া। সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। Adani pushes for payment roadmap as PDB arrears mount to $845 million. শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ আসলে প্রধান শিরোনাম হিসেবে এসেছে বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন। চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন, সেই খবর তো আছেই। পাশাপাশি খুব বড় করে আমরা সংবাদ হিসেবে দেখতে পেয়েছি যে তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সঙ্গে 7 বছর পর যে আবেগঘন সাক্ষাৎ হয়েছে, সেই বিষয়টি গুরুত্ব পেয়েছে। খুব স্বাভাবিকভাবেই বেগম খালেদা জিয়ার এই যে সংবাদটি এখন আলোচনা হচ্ছে, যে সংবাদটি আপনি উল্লেখ করলেন, গণমাধ্যম প্রথম পাতায় সংবাদ প্রকাশ করেছে, সব কয়টি পত্রিকা প্রায় প্রথম পাতায় ছবি প্রকাশ করেছে যে মা খালেদা জিয়া হুইল চেয়ারে বসে আছেন, তারেক রহমান তার কাঁধে মাথা রেখেছেন।
খুব স্বাভাবিক এই ছবিটার মধ্যে মানে আবেগে পরিপূর্ণ। 7 বছর পরে দেখা হচ্ছে। তারেক রহমান যখন বাংলাদেশ থেকে লন্ডনে যেতে বাধ্য হয়েছেন, তখনকার বেগম খালেদা জিয়া একজন সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ। আর এই যে ছবিটা আমরা দেখে কথা বলছি, এই ছবিটা তারেক রহমান তার মাকে ঘাড়ের উপরে মাথা রেখে ধরছেন। আর আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন ভিডিও চিত্রটা, দেখবেন যে খালেদা জিয়া একটা হাত বের করেছেন, তারেক রহমানকে হয়তো ধরতে চাচ্ছেন, কিন্তু তিনি সেই হাতটা তুলতে পারছেন না তার শারীরিক কন্ডিশনের কারণে। এই যে হাতটা তুলতে পারছেন না, এর সঙ্গে যন্ত্রণা আছে, বেদনা আছে, এর সঙ্গে ইমোশন আছে, এর সঙ্গে তার যে চিকিৎসা করতে না পারা, তাকে যে চিকিৎসা নিতে দেয়া হয়নি, উন্নত চিকিৎসা নিতে দেয়া হয়নি, সেই বেদনা আছে। সেই বেদনাটা জিয়া পরিবারের ভেতরে আছে, সেই বেদনাটা বিএনপির নেতা কর্মীদের ভেতরে আছে, সেই বেদনাটা বাংলাদেশের বারবার নির্বাচিত 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ারকে যারা পছন্দ করেন তাদের ভেতরে আছে। এখন খালেদা জিয়ার ঘটনার ব্যাখ্যা 2-3টি। একটি হচ্ছে তার শারীরিক অসুস্থতা, আরেকটি হচ্ছে খালেদা জিয়ার প্রতি যে অন্যায় করা হয়েছে। দেখেন, বাংলাদেশের আইন অনুযায়ী সেটা খালেদা জিয়া হন আর যেই হন, কেউ যদি অন্যায় করেন, কেউ যদি অপরাধ করেন, তার তদন্ত হবে, বিচার হবে, শাস্তি হবে। সেটা নিয়ে কারো কোনো বক্তব্য থাকতে পারে, বিরোধিতা করতে পারে, কিন্তু সেটা হবে, এটা আইন অনুযায়ী সেটাই হবে। এটা খালেদা জিয়ার ক্ষেত্রেও সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের যে কেউই বুঝবে যে খালেদা জিয়ার সঙ্গে যেটা করা হয়েছে, সেটা আসলে খালেদা জিয়া কী অন্যায় করেছেন, কী অপরাধ করেছেন, সেটাকে বিবেচনায় রেখে তার প্রতি এই অন্যায়টা করা হয়নি। সেটা যদি করা হতো, তাহলে খালেদা জিয়ার, ঠিক আছে, তর্কের জন্য ধরে নিলাম যে খালেদা জিয়া অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এই কারণে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেটা তদন্ত হচ্ছে, তদন্তের ভিত্তিতে তার বিচার হবে। বিচারে যদি রায় দোষী হয়, তাহলে তিনি দোষী হবেন, এবং তাকে যে দোষী রায় দেয়া হয়েছিল সেটাকে ধরে নিলাম তর্কের জন্য সত্যি, তো সেটা হলেও সেটা 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 সেই পর্যন্ত ঠিক আছে। কিন্তু তিনি অসুস্থ, তার একটা উন্নত চিকিৎসা দরকার, সেই কারণে তিনি দেশের বাইরে যেতে চাইলেন, কিন্তু তাকে যেতে দেয়া হলো না। এখানে যুক্তি হিসেবে কি আনা হলো? যুক্তি হিসেবে আনা হলো যে তিনি অপরাধী, যুক্তি হিসেবে আনা হলো তিনি দণ্ডপ্রাপ্ত, তিনি আসামি, এই কারণে। কিন্তু এই বাংলাদেশে শেখ হাসিনা থেকে শুরু করে আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক থেকে শুরু করে হাজী সেলিম পর্যন্ত আমরা দেখেছি যে মামলার আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি, এরা চিকিৎসা নিতে দেশের বাইরে গেছেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে হবে কেন? বাংলাদেশেই তো চিকিৎসা হয়। হ্যাঁ, বাংলাদেশে চিকিৎসা হয়, কিন্তু আবার এটাও ঠিক যে এই অর্ধশত বছর পার হয়ে গেছে, 53 বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা বাংলাদেশে একটা সেই মানের একটা চিকিৎসা প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি, যে চিকিৎসা প্রতিষ্ঠানে আমাদের দেশের এই প্রথম শ্রেণীর রাজনীতিবিদরা চিকিৎসা নিতে পারেন, মানে তারাই তৈরি করেন। এই ব্যর্থতা তারও, এই ব্যর্থতা খালেদা জিয়ারও, এই ব্যর্থতা সবারই যে তারা তৈরি করতে পারেননি। তো এই যে খালেদা জিয়াকে চিকিৎসা নিতে যেতে দেয়া হলো না, এই যেতে না দেওয়াটা কেন যেতে দেওয়া হলো? এটা যুক্তি নিয়ে দেওয়া হলো না, এটা যেতে দেওয়া হলো না এক ধরনের প্রতিহিংসা পরায়ণ মানসিকতা থেকে। শেখ হাসিনার একটা প্রতিহিংসা পরায়ণ মানসিকতা ছিল। সেই মানসিকতায় খেয়াল করে দেখবেন যে খালেদা জিয়া বিষয়ক অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য শেখ হাসিনা প্রতিনিয়ত দিতেন, এবং শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী যদি ধরে নেওয়া হয়, তাহলে তিনি প্রতিনিয়ত খালেদা জিয়ার মৃত্যু কামনা করতেন। ওই যে বিদেশ যাওয়ার প্রসঙ্গ আসলে আপনি শেখ হাসিনার বক্তব্য খেয়াল করে দেখেন, বয়স হয়েছে, এই যায়, এই মরে, বয়স তো হয়েছে আর কয়দিন, ইত্যাদি ইত্যাদি কথা, এই কথাগুলো বলেছে। একজন সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ আরেকজন মানুষের অসুস্থতা নিয়ে যে অশ্লীল কথা বলতে পারে, সেটা শেখ হাসিনা ছাড়া আমি বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদদের ভেতরে এটা দেখি নাই। তার লিভার সিরোসিস, শেখ হাসিনা বক্তব্য দিয়ে বলেছেন যে এটা কি খেলে হয়,
অর্থাৎ তিনি বিশেষভাবে একটা ইঙ্গিত করছেন একজন মানুষের অসুস্থতা নিয়ে, এবং চরিত্র হনন করার যত রকমের মেকানিজম আছে শেখ হাসিনা সকল রকমের মেকানিজম তৈরি করেছিলেন। কিন্তু এটা বলা হয় না যে মানে আল্লাহ যার পাশে দাঁড়ায় তার আসলে যে কোনোভাবেই হোক সে ফিরে আসে। তো খালেদা জিয়া মিরাকেলি ফিরে আসলেন, কিন্তু ফিরে আসলেও তিনি যেই দীর্ঘদিন চিকিৎসা নিতে পারলেন না, উন্নত চিকিৎসার জন্য যে যেতে পারলেন না, এই না পাওয়ার কারণে তার শরীরের, আমি তো চিকিৎসক নই, চিকিৎসক যারা আছেন তাদের ভাষ্য অনুযায়ী বুঝতে পারি এবং দূর থেকে তাকে দেখে বুঝতে পারি যে তার শরীরে আসলে অনেক, এই চিকিৎসা নিতে যেতে না পারার কারণে তার শরীরে আসলে অনেক রকমের জটিলতা তৈরি হয়েছে। আর্থারাইটিসের আগে থেকে ছিল, কিডনি সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, এই যেটার কথা বললাম লিভার সিরোসিস, ডায়াবেটিস, অনেক রকমের সমস্যায় তিনি আক্রান্ত হয়ে গেছেন। এখন এসে খালেদা জিয়ার সৌভাগ্য বলতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে থেকে, পেছনে আরও অনেকে ছিলেন, নেতৃত্বে থেকে তারা একটা আন্দোলন করলেন। সেই আন্দোলনে দানবীয় শেখ হাসিনা সরকারের পতন ঘটানো গেল, শেখ হাসিনা পালিয়ে গেলেন, খালেদা জিয়া মুক্ত হলেন। এই খালেদা জিয়া মুক্তের ঘটনার সঙ্গে আমার কাছে একটা জিনিস মনে হয় যে এটার সঙ্গে একটা মেলানো যায় না, খুব সংক্ষেপে বলে শেষ করি। 1975 সালে 7 নভেম্বর জিয়াউর রহমানের কিন্তু ওইভাবে ফিরে আসার কথা ছিল না, তিনি বন্দী অবস্থায় ছিলেন, তিনি মারা যেতে পারতেন। তাকে মুক্ত করেছিল সাধারণ সৈনিকরা জিয়াউর রহমানের প্রতি ভালোবাসার থেকে। সেখান থেকে ফিরে এসে তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। খালেদা জিয়ার ক্ষেত্রেও অনেকটা সেই রকম, যে সাধারণ ছাত্র জনতা, বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার মুক্তির পথটা সুগম হয়েছে। নিশ্চয়ই বিএনপি এর সঙ্গে ছিল, কিন্তু একা বিএনপি আন্দোলন করে তাকে মুক্ত করতে পারেনি। সাধারণ ছাত্র জনতা যখন রাস্তায় নেমেছে তখন খালেদা জিয়া মুক্ত হয়েছেন। এটা একটা, দুজনের মধ্যে এটা একটা মিলের ঘটনা, কাকতালীয় বা যাই বলি না কেন। আর চিকিৎসার ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে হাসপাতাল থেকে তাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। কোন ক্লিনিকে নেওয়া হয়েছে আমরা সেটার নাম জানি, বিশেষায়িত ক্লিনিক, লন্ডন ক্লিনিক, এবং সেখানে পৃথিবীর উন্নত চিকিৎসা হবে। তারপরে গিয়ে যদি তার লিভার ট্রান্সপ্লান্টের ব্যাপার থাকে সেটাকে তাহলে আবার তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। অর্থাৎ এখন তিনি একটা চিকিৎসার মধ্যে আছেন। মানুষের জীবন কার কতদিন হায়াত কীভাবে আমরা কোনো কিছু জানি না, কিন্তু তিনি এখন সর্বোচ্চ চিকিৎসা পাবেন। আমার ধারণা জিয়া পরিবার বা বিএনপি রাজনৈতিক দল, নেতা, কর্মী সবার জন্য একটাই সান্ত্বনা যে তিনি এখন পৃথিবীর সেরা চিকিৎসা পাচ্ছেন। এবং আমি ব্যক্তিগতভাবে আমি আশাবাদী যে তিনি হয়তো সুস্থ হয়ে ফিরে আসবেন। সুস্থ হয়ে ফিরে আসবেন বলতে তার অবস্থা অনুযায়ী তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, আমরা সবাই নিশ্চয়ই সেটাই প্রত্যাশা করব। আর আবেগঘন পরিবেশ শুধু জিয়াউর রহমান, শুধু খালেদা জিয়া নয়, তারেক জিয়ার স্ত্রী আরাফাত রহমান কোকো, যাকে তিনি হারিয়েছেন এই ডামাডোলের মধ্যে, তারও ঠিকমতো চিকিৎসা হয়নি। তার স্ত্রী, তার সন্তান, তারেক জিয়ার সন্তান, সব কিছু মিলিয়ে লন্ডনে সত্যি সত্যি একটা আবেগতাড়িত অবস্থা তৈরি হয়েছে। এখন সেই জায়গা থেকে দেখার বিষয় যে খালেদা জিয়ার চিকিৎসার পরিপ্রেক্ষিতে তিনি কত দ্রুত, কতটা সুস্থ হয়ে ফিরে আসেন, এটাই। এবং আমাদের প্রত্যাশা থাকবে যে তিনি ফিরে আসেন, কারণ তিনি আর আরেকটা কথা বলার, যেটা যে কথা বলছিলাম যে খালেদা জিয়ার চিকিৎসা নিতে যা দেওয়ার ক্ষেত্রে, খালেদা জিয়ার চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার ক্ষেত্রে প্রথমত কথা যাওয়ার সুযোগটা দেওয়া দরকার ছিল, কারণ মামলাগুলো ছিল একেবারেই কাল্পনিক। জিয়া অরফানেজ ট্রাস্ট, সেখানকার একটা ফান্ডে টাকা ছিল, সেই টাকা আর এক ফান্ডে নেওয়া হয়েছিল, আর এক অ্যাকাউন্টে নেওয়া হয়েছিল, সেই টাকা কেউ চুরি করেনি। সেখানে সেই ফান্ডে গিয়ে সেই টাকাটা বেড়ে দ্বিগুণ হয়েছিল, কোথাও যায়নি। কিন্তু তার বিরুদ্ধে প্রচারণা চালানো হয়েছে যে খালেদা জিয়া গরিবের টাকা মেরে খেয়েছে। শেখ হাসিনা নিজে কয়েকদিন পর এই কথা বলতো, যেটা একেবারে শতভাগ অসত্য, শতভাগ মিথ্যা। তো এই সমস্ত মামলা তার বিরুদ্ধে দেয়া হয়েছিল। আর খালেদা জিয়া বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেত্রী। তিনি যখন যে জায়গা থেকে নির্বাচন করেছেন সব জায়গা থেকে নির্বাচিত হয়েছেন। বগুড়া থেকে নির্বাচন করেছেন, অর্থাৎ তার শ্বশুরবাড়ি বগুড়া থেকে নির্বাচন করেছেন, বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার নিজের বাড়ি ফেনী থেকে নির্বাচন করেছেন, বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। চট্টগ্রাম থেকে নির্বাচন করেছেন, বিপুল ভোটে নির্বাচিত। ঢাকা থেকে নির্বাচন করেছেন, বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে যদি শেখ হাসিনার কম্পেয়ার করেন, শেখ হাসিনা তার বাবার যে আসনগুলো, পোক্ত আসন, ঢাকা 7, ঢাকা 10, তার শ্বশুরবাড়ি, সব জায়গায় পরাজিত হয়েছেন। তার সঙ্গে তার যদি জনপ্রিয়তার জায়গা যদি তুলনা করা হয়, তো সেরকম জায়গাতে অবশ্যই বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার যে আবেদন তার পরিবারের পক্ষ থেকে করা হয়েছিল, অবশ্যই সেটা তার প্রাপ্য ছিল। এই জায়গাটাতে শেখ হাসিনা
খালেদা জিয়াকে নিপীড়ন নির্যাতনের যত রকমের মাধ্যম আছে এবং তাকে যে হত্যার পরিকল্পনা আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া সব কিছু তিনি করেছিলেন। শেখ হাসিনা খালেদা জিয়ার ক্ষেত্রে করেছিলেন, কিন্তু খালেদা জিয়ার পাশে সম্ভবত আল্লাহ অবস্থান করে খালেদা জিয়াকে এই জায়গাতে নিয়ে এসেছেন, তিনি এখন চিকিৎসার সুযোগ পাচ্ছেন। এখন সবারই প্রত্যাশা থাকবে, আমাদেরও প্রত্যাশা থাকবে যে তিনি সুস্থ হয়ে ফিরে আসুন। আমরা আরেকটি বড় শিরোনাম কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি, তো আজও দেখছি, আজকে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাত দিয়ে বলা হয়েছে যে সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনেরও প্রস্তুতি চলছে। আবার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর বক্তব্য দিয়েও করা হয়েছে যে তারা কোন নির্বাচন আগে চান। তো সেদিক থেকে সেখানে বলা হয়েছে যে সরকারের তরফ থেকে স্থানীয় নির্বাচন আগে করার এক ধরনের ইঙ্গিত রয়েছে। দেখেন, এবারের যে গণঅভ্যুত্থান, এবারের যে বিপ্লব, 5 আগস্টের যে বিপ্লব, এটা তো বাংলাদেশের ইতিহাসে 71-এর সঙ্গে তুলনা করার দরকার নাই, কিন্তু তারপরে আমাদের যে এত ভয়াবহ রক্তাক্ত গণঅভ্যুত্থান, রক্তাক্ত কোনো আন্দোলন তো বাংলাদেশে হয়নি 71 বাদ দিয়ে। 71-এর পরে স্বাধীন বাংলাদেশে 1 থেকে 1,500 মানুষকে শেখ হাসিনার পুলিশ, বিজিবি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মিলে গুলি করে হত্যা করেছে। 5 থেকে 600 মানুষকে, কারো 1 চোখ কারো 2 চোখ অন্ধ হয়েছে। 20-30 হাজার মানুষ আহত হয়েছে, বহু মানুষ পঙ্গু হয়েছে। তো এইরকম একটা জায়গাতে সবার মতো আমাদেরও প্রত্যাশা ছিল যে রাজনীতিতে এক ধরনের একটা মানে ঐকমত তৈরি হবে, যে দেশের মঙ্গলের স্বার্থে রাজনীতিবিদরা এক হয়ে একরকম সিদ্ধান্ত নিতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এত বড় একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে ডেকে এনে দায়িত্ব দেয়া হলো, তিনি দেশ পরিচালনা করতে শুরু করলেন। কিন্তু আমরা দেখলাম দুর্ভাগ্যজনকভাবে যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, সরকার দলগুলোর মধ্যে প্রথমত কথা নিজেদের মধ্যে তারা একমত হতে পারল না। দ্বিতীয়ত কথা, সরকার যেটা করতে চাইছে সেটার সঙ্গেও রাজনীতিবিদদের অনেক বড় বিরোধ থেকে যাচ্ছে। সরকার, ডক্টর ইউনূসের সরকার আন্দোলনের প্রত্যাশা অনুযায়ী কিছু সংস্কার করতে চান, সেটার জন্য কিছু সময় দরকার। বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দল সেই সময় দিতে রাজি নন, তারা নির্বাচন চাইছেন। এখন সরকার, যেহেতু ডক্টর ইউনূস জোর করে ক্ষমতায় থাকবেন না, সেই কারণে তিনি বলছেন যে যদি আপনারা নির্বাচন চান তো নির্বাচন দিয়ে দিব। তার মানে সংস্কারের যে আকাঙ্ক্ষা মানুষের ভেতরে, সেটা একটা প্রশ্নের মুখে পড়ল। স্থানীয় সরকারের নির্বাচনটা খুব জরুরি। জরুরি কী কারণে? যে আওয়ামী লীগের সময় তো কোথাও কোনো নির্বাচন ছিল না, আওয়ামী লীগ সিলেক্ট করেছিল। সেই সমস্ত চেয়ারম্যানরা যেহেতু তাদের এলাকায় কোনো অবস্থান ছিল না, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সমস্ত চেয়ারম্যান মেম্বাররাও পালিয়েছেন। কমপক্ষে 99% চেয়ারম্যান মেম্বার পালিয়েছেন। সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলররা পালিয়েছেন, তাদেরকে সরিয়েও দেওয়া হয়েছে। তো এখন যেটা হচ্ছে যে সাধারণ মানুষের আসলে চেয়ারম্যানদের কাছে, সেটা সিটি কর্পোরেশন হোক আর ইউপি চেয়ারম্যান হোক, তাদের কাছে অনেক কাজ থাকে, বহুবিধ কাজ থাকে, যেটা শহরে বসে আমরা একটু কম বুঝবো। তাদের অনেক কাজ থাকে, গ্রামের মানুষের অনেক কাজ থাকে। একটা ওই যে ভিজিএফ কার্ড পাওয়ার জন্যও চেয়ারম্যানের কাছে তার যেতে হয়, সেইখানে যদি প্রপার হইতে সেবা না পাওয়া যায় মানুষ বঞ্চিত হয়। এবং সেই কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়নি, কিন্তু তারা নিজের এলাকা থেকে পালিয়ে গেছে, সেবাটা পাচ্ছে না মানুষ, সেবার জায়গাটা বিঘ্নিত হচ্ছে, মানুষ সেবাটা পাচ্ছে না। সেই কারণে স্থানীয় সরকারের নির্বাচনটা, ইউপি নির্বাচনটা খুব জরুরি। কিন্তু বিএনপির দাবি যে আগে জাতীয় নির্বাচন দিতে হবে, তারপরে ইউপি নির্বাচন দিতে হবে। সরকার ইউপি নির্বাচন আগে করতে চায়, অনেক রাজনৈতিক দল আগে করতে চায়, কিন্তু বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল সেটা করতে চায় না। এই যে একমত হতে না পাওয়া, কারটা সঠিক নয়, সেই আলোচনা না করেও যদি বলি যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যদি না চায়, তাহলে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার বিএনপির বিরুদ্ধে গিয়ে জোর করে একটা নির্বাচন করে ফেলবে। আমার ধারণা সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তারা নিবে না, কারণ কোনো রকম কোনো অরাজকতা তৈরি হোক সেটা সরকারও চাইবে না কোনো অবস্থাতেই সেরকম দিকে যেতে। তো তার মানে হচ্ছে জাতীয় নির্বাচন, তারপরে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয়, তাহলে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ভুক্তভোগী দেশের সাধারণ মানুষ। আমাদের এই জায়গাটিতে চাওয়া থাকবে যে সরকার আলোচনা করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটু শুভবুদ্ধির উদয় ঘটাতে পারে যে জনগণের স্বার্থে আমাদের কি কারণে স্থানীয় সরকারের নির্বাচনগুলো দরকার, সেটা মঙ্গলজনক। আর যদি না পারে সেটা,
বা রাজনৈতিক দল যদি সেটা বুঝতে না চায়, তাহলে কিছু সরকারের কিছু করার আছে বলে আমি মনে করি না। কারণ সরকারের পক্ষে জোর করে করতে গিয়ে আরেকটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করা, এটা বুদ্ধিমানের কাজ হবে না। হয়তো আমার ধারণা সরকার সিদ্ধান্ত নেবে, ঠিক আছে তাহলে নির্বাচন আমরা করব না, জাতীয় নির্বাচন দিব, জাতীয় নির্বাচনে যারা বিজয়ী হবেন তারা সরকার গঠন করে তারপর স্থানীয় সরকারের নির্বাচন দিবেন। এতে কোনো বড় কোনো ক্ষতি নাই। কিন্তু ক্ষতি যেটা আছে, সাধারণ জনমানুষের সেবা থেকে বঞ্চিত হবে মানুষ আরও বেশি। আমার ধারণা রাজনৈতিক দলগুলোর, বিএনপি সহ সবগুলো রাজনৈতিক দলের এই বিষয়টি আর একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার, তাহলে হয়তো তাদের সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। আরেকটি শিরোনাম আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে পিলখানা হত্যাকাণ্ডে যে তৎকালীন বিডিআর সদস্যদের যারা বন্দী অবস্থায় আছেন তাদের মুক্তির জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সে সময়ের বিডিআর সদস্যদের একটি দল। এখন এই ধরনের আলটিমেটাম আমরা গত কিছুদিন ধরে অনেক বেশি দেখছি, 24 ঘন্টার আলটিমেটাম, 12 ঘন্টার আলটিমেটাম। আমার কাছে যেটা মনে হয়, এই আলটিমেটামের জায়গা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আলটিমেটাম না দিয়ে যেটা করা দরকার, যেহেতু বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা নতুন করে আবার সেটা তদন্ত হচ্ছে এবং সেই তদন্ত রিপোর্টটি আমি যতদূর জানি যে 3 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। তো 3 মাসের মধ্যে যদি রিপোর্ট দেয়, তাহলে সেই রিপোর্ট দিলে আমরা এবার তো ধারণা করি যে এই রিপোর্টটি পক্ষপাতদুষ্ট হবে না। এই রিপোর্টে যারা প্রকৃত অর্থ অপরাধী তাদেরকেই শনাক্ত করা হবে, বিচারিক প্রক্রিয়াটা সেদিকেই যাবে। তো সেই কারণে আমার মনে হয় যে আরেকটু অপেক্ষা করা উচিত এবং অপেক্ষা করে দেখা উচিত যে সত্যিই আমাদের বর্তমানে যে তদন্ত কমিশনটা করা হলো তারা 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে পারছে কিনা। এবং তাদের প্রতিও আমাদের দাবি থাকবে যে এত বড় একটি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডটির আমরা সঠিক তদন্ত করতে পারলাম না, বিচার করতে পারলাম না। যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সেটা শেখ তাপস থেকে শুরু করে শেখ সেলিম, এরা যে জড়িত ছিলেন, এরা যে আগে থেকে জড়িত ছিলেন বলতে আগে থেকে জানতেন, কিন্তু সরকারকে কোনো কিছু জানান নাই বা অন্যদের কোনো কিছু জানান নাই। তো এই মানুষগুলোর সম্পৃক্ত কতটা, শেখ পরিবারের সম্পৃক্ততা কতটা, এর মধ্য থেকে কিভাবে তদন্তটা সঠিক পথে এগোবে, তো সেই জায়গাগুলো দেখা উচিত, মানে ওই আলটিমেটামের জায়গাটা না দিয়ে। অনেক ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।